আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আয়কর রিটার্ন সংক্রান্ত একটি ইম্পোর্টেন্ট টিপস বা আপনাদের জ্ঞাতার্থে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। কিভাবে পরিকল্পিত বিনিয়োগে বেশি কর রেয়াত পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। স্বল্প আয়ের লোকজন তো বটেই, সবাই পথ খোঁজেন কিভাবে আইনের মধ্যে থেকে আয়কর কম দেয়া যায়। চাকুরিজীবী করদাতাদের প্রতিষ্ঠানের উৎসে আয়কর কেটে রাখে। এক্ষেত্রে সঠিক খাতে বিনিয়োগ করলে তাদের অন্য কোনো আয় না থাকলেও উৎসে কর্তন করা করের টাকা দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে আপনাকে সঠিক পরিকল্পনা করে কিন্তু বিনিয়োগ করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক ধারণা না থাকায় বেশি পরিমাণে আয়কর দিতে হচ্ছে। জমি বা ফ্ল্যাট, স্থায়ী আমানত, ফিক্সড ডিপোজিট বা আয়কর আইনে অনুমোদিত খাত ছাড়া অন্য কোনো খাতে বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যাবে না। যেমন সঞ্চয়পত্রে কথা ধরা যাক, কেউ ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনে প্রথম বছর আয়কর রেয়াত গ্রহণ করেছেন, পরের বছর আর কোনো বিনিয়োগ করেননি। এক্ষেত্রে পরের বছর বেশি আয়কর দিতে হবে, এমনকি তার আয় যদি আগের মতোও থাকে। কারণ নিয়ম অনুসারে সঞ্চয়পত্র যে বছর ক্রয় করা হবে, এই বিনিয়োগের উপর শুধু সে বছরই আয়কর রেয়াত পাওয়া যাবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান ও ধর্মপরায়ণ। এজন্য অনেকেই প্রতি বছর জাকাত দেন। এক্ষেত্রে যদি কেউ জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ এর অধীনে প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে জাকাত দেন, তবে তিনি আয়কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন। সাধারণভাবে জাকাত দিলে আয়কর রেয়াত পাওয়া যাবে না। আবার ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএসে ১,২০,০০০ টাকা পর্যন্ত আয়কর রেয়াত পাওয়া যায়। এর বেশি হলে রেয়াত পাওয়া যায় না। গত ১ জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে যারা অনুমোদিত খাতে বিনিয়োগ করেছেন, শুধু তারাই এই বছর বিনিয়োগের উপর কর রেয়াত পাবেন। ফলে যারা অনুমোদিত খাতে বিনিয়োগ করেননি, তারা এখন থেকে পরিকল্পনা করুন যেন আগামী বছর থেকে বিনিয়োগের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে যে বিষয়গুলো মনে রাখতে হবে এবং যথাযথভাবে তা পালন করতে হবে। একজন সাধারণ করদাতা কর রেয়াতের জন্য ৩টি বিষয় বিবেচিত হবে, যেমন করদাতার মোট নিয়মিত করযোগ্য আয়ের ৩%, যা কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হারের আয় ব্যতীত, বা প্রকৃত অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫% অথবা ১০ লাখ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম হবে। বিনিয়োগ বা দানের অনুমোদিত খাত। একজন করদাতার অনুমোদিত বিনিয়োগ ও দানের সম্ভাব্য খাতের মধ্যে রয়েছে জীবন বীমার প্রিমিয়াম, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা এবং সুপার অ্যানুয়েশন ফান্ড প্রদত্ত চাঁদা। যেকোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা বিনিয়োগ করলে, যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে, কিংবা বাংলাদেশি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করলে অনুমোদিত খাত হিসাবে রেয়াত পাওয়ার সুযোগ থাকবে। বিভিন্ন অনুদানের মধ্যে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান, জাকাত তহবিলে দান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশ আইসিডিডিআরবি প্রদত্ত দান, সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে সিআরপি দান করলে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান, ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান ও মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রেও কিন্তু কর রেয়াতের সুবিধা দেওয়া হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে চলে যাবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।